আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ক্যাপিসি অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত। আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথমের উপর একটি ক্লাস নেব। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম মূল্যায়নের সিলেবাস অনুযায়ী আমি ক্লাস নিচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে সেই দিন এই মাঠ, লিখেছেন জীবনানন্দ দাশ। প্রথমে আমরা তার সম্পর্কে জেনে নিব, কারণ জীবনানন্দ দাশ হচ্ছে, তোমরা জানো, রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশ 1899 সালে বরিশালের একটি শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাশ। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসাবে পরিচিত। বাংলার প্রকৃতি রূপ বৈচিত্র্য কবির নিম্নচিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মাল্যবান, সুচিত্র ইত্যাদি উল্লেখযোগ্য। 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়, আবার অনেকে আধুনিক জীবন চেতনার কবিও বলেছে, আবার অনেকে মৃত্যু চেতনার কবি বলেও উপাধি দিয়েছেন। জীবনানন্দ দাশ, যিনি বাংলাদেশকে এক অনন্য রূপসী হিসাবে আবিষ্কার করেছেন তার কাব্যে, কবিতার মাধ্যমে। তার কবিতার মাধ্যমে উঠে এসেছে তার মাতৃভূমি, জন্মভূমি, এদেশে গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি ইত্যাদি। এগুলো আসলে তার অত্যন্ত প্রিয়। যে প্রকৃতির যেসব তুচ্ছ তাচ্ছিল্য বিষয় ছিল, যেগুলো কোনোখানে কবি তুলে আনতে পারেননি, সে বিষয়গুলো কবিতার মাধ্যমে অসাধারণভাবে তুলে নিয়ে এসেছেন। আজকে আমরা এই কবিতার মধ্য দিয়ে সেই দিক দেখতে পাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। সেই দিন, এখানে কি বলেছে? সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এই মাঠ বলতে আমাদের এই পৃথিবীর চিরসবুজ যে মাঠ, পৃথিবীর মাঠ বুঝাতে পারেন, বা কবি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশের চিরসবুজের মাঠ, সেই মাঠকে কবি এখানে সম্বোধন করেছেন। অর্থাৎ এখানে কবির দৃষ্টি প্রসারিত ছিল, সেজন্য সারা পৃথিবীর, তিনি এই পৃথিবীকে ভালোবেসেছিলেন, পৃথিবীর কথাগুলোই বলেছিলেন। আর পৃথিবীর একটা অংশ হলো তার জন্মভূমি বাংলাদেশ। এদেশের সেই মাঠ, সেই দিন বলতে সম্বোধন করেছেন কবি কোনো একদিন, যে দিন কবি পৃথিবী ছেড়েই চলে যাবেন, এদেশ ছেড়ে চলে যাবেন, অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরবর্তী দিনকে কবি সেই দিন বলেছেন। অর্থাৎ কবি বলেছেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে প্রচ্ছন্ন করে রাখা হয়েছে, কবি পৃথিবী ছেড়েই চলে যাবেন, তাই বলে এই পৃথিবী সবকিছু স্তব্ধ হয়ে যাবে না, সবকিছু থেমে থাকবে না, সবকিছু থমকে যাবে না। প্রকৃতির যে চাঞ্চল্যতা তা থেমে যাবে না। অর্থাৎ কবির মৃত্যুর পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। কবি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশ এই নদী নক্ষত্রের তলে, এই নদী নক্ষত্রের তলে। বাংলাদেশ হচ্ছে কি নদীমাতৃক দেশ। কবি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশ নদীমাতৃক দেশ, এবং মাথার উপর যে বিশাল মহাকাশ, সেই মহাকাশের নক্ষত্রের নিচে যে আমাদের দেশ, তিনি প্রকৃতির বিশাল রূপকে একত্র করে কল্পনা করেছেন। সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ কবির মৃত্যুর পরও যারা এই পৃথিবীতে থাকবে তারাও স্বপ্ন দেখবে। স্বপ্ন চিরকাল রয়ে যাবে, স্বপ্নের শেষ হবে না। একটি মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু তার স্বপ্ন, স্বাদ, আকাঙ্ক্ষা এগুলোর বহমান চিরন্তন থেকে যায়। মানুষের স্বপ্নের মৃত্যু হয় না।
সেজন্য কবি বলেছেন সেদিনও দেখিবে স্বপ্ন। কবি থাকবেন না তাতে কি হয়েছে, যে মানুষগুলো আসবে তারা স্বপ্ন দেখবে, আবার কবির স্বপ্নগুলো রয়ে যাবে। আহ, কবির মৃত্যু হবে কিন্তু স্বপ্নগুলো রয়ে যাবে। সেজন্য বলেছেন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানে প্রতিটি মানুষ পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত তার স্বপ্ন থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। সে স্বপ্নের স্বাদ, সোনার স্বপ্নগুলো পৃথিবীতে কবে আর ঝরে। এই সোনার স্বপ্নগুলো কখনো হারিয়ে যায় না, বিলুপ্ত হয় না। পৃথিবীর বুকে সোনার স্বপ্নের মাঠ চিরন্তন, এর কোনো শেষ নেই। এখানে কবি দুইটি জিনিস আবিষ্কার করেছেন। একটি হলো জগতের প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু দুটি জিনিসের মৃত্যু কখনো হয় না। একটি হলো প্রকৃতির রহস্যময় যে সৌন্দর্য সেই সৌন্দর্য কখনো মৃত্যু হয় না, আর মানুষের স্বপ্নেরও মৃত্যু হয় না। এই কথাটাই এখানে উঠে এসেছে যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে, এখানে এখানে এই লাইনটার মধ্য দিয়ে কবির মৃত্যু চেতনার কথাটা স্পষ্ট হয়ে উঠে এসেছে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষকেই এক সময় চলে যেতে হবে। যখন তার কাব্যগুলো বিশ্লেষণ করা হয়, তখন কবিতাগুলো যখন পর্যালোচনা করা হয়, তখন দেখা যায় তার জীবনে এক ধরনের মৃত্যু চেতনা ফুটে উঠছে। আর কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো মানে তার কিছু কিছু কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো মৃত্যুর চেতনার কথা। তিনি প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন, সাথে সাথে সেই প্রকৃতির মধ্যে আবার তিনি মৃত্যু চেতনাকেও উপস্থাপন করেছেন। কিছু কিছু কবিতার মধ্যে আমরা সেটা দেখতে পাই। এখানেও সে একটা কথা স্পষ্ট হয়েছে এই লাইনের মধ্যে, যে আমি চলে যাব বলে, মানে চলে যাবার পরে কি হবে সেই কথাগুলো বলেছেন এখানে। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। মানে চালতা ফুল সেটা কি আর ভিজবে না, অর্থাৎ তিনি চলে গেলে কি চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে। শরতের শিশির, এই যে শিশির, এটা হচ্ছে কি শরৎকালে দেখা যায়, শরতের শিশির এক অনন্য অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে, সৌন্দর্যের এক রহস্যময়তা ফুটে ওঠে শরতের শিশিরে। মুক্তার দানার মতো যখন কোনো ফুলের পাপড়িতে কোনো পাতায় জমা হয়ে থাকে, তখন মনে হয় মুক্তার দানাগুলো ফোঁটা ফোঁটা হয়ে জমা হয়ে আছে আর জল জল করে জ্বলছে। চালতা ফুলের যে নরম গন্ধের ঢেউ কি ছড়াবে না যুগ যুগান্তরে। কবি বলেছেন শিশিরের জোরে চালতা ফুল বীজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয় যুগ যুগান্তে তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বতপূর্ণ মূর্ত হয়ে উঠেছে এখানে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পেঁচা বলা হয়েছে মঙ্গল বার্তা। লক্ষ্মী পেঁচাকে বোঝানো হয় এখানে মঙ্গল বার্তা, মানে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। মানে লক্ষ্মী পেঁচা সেটাও মমত্বের এখানে একটা মানে মায়া মমতার একটা বন্ধনের কথা বলা হয়েছে, যেখানে লক্ষ্মী পেঁচাটি মমত্বের অনুভাবনাও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। এখানে কবি তার ভাবনার যে চিত্র তা খণ্ড খণ্ড করে তুলে ধরেছেন। মানে চারিদিকে শান্ত বাতি বলতে কবি এখানে দিন শেষে যে শান্ত পরিবেশ ফুটে ওঠে তা বলা হয়েছে। এই পৃথিবীতে দিনের বেলায় মানুষের কর্মচাঞ্চলতা থাকে, তা দিন শেষে এক ধরনের শান্ত রূপ ধারণ করে। পৃথিবীতে দিন রাত্রির যে অবিরাম প্রকৃতির যে বিবর্তন চলেছে, সেই বিবর্তন ধারার মধ্যে দেখা যাচ্ছে যে চারদিকে শান্ত বাতি মনোমুগ্ধকর অবস্থা তৈরি করে। বিশেষ করে সন্ধ্যার পর রাতে সারা পৃথিবীতে এক ধরনের যে শান্ত অবস্থা বিরাজ করে। দিনের যে প্রখর আলো কর্মচাঞ্চলতা থাকে তা সন্ধ্যার পর আস্তে আস্তে শান্ত হয়ে যায়। দিনের যে কলরব
আহ, তা সন্ধ্যার শেষে মৃত হয়ে আসে। মানে দিনের বেলায় সব আলো জ্বলে, পাখি ডাকে, চারদিকে এক কোলাহলপূর্ণ পরিবেশ থাকে এবং ভিজে গন্ধ। এরপর আসছে প্রকৃতির একটা ভিজে ভিজে গন্ধ। এরপর মৃদু কলরবে, যেটা সন্ধ্যার পর আস্তে আস্তে কমতে থাকে এবং রাতের বেলা আরো নিরিবিলি হয়ে যায়। এটাই কবি তার খণ্ড খণ্ড চিত্রে এখানে তুলে ধরেছেন। এই লাইনটার মধ্যে মানুষের জীবনের যে শেষ বেলা, সেই কথাটা ইঙ্গিত দিচ্ছে। মানে মানুষের এই লাইনটার মধ্যেও মানে কবি তার মৃত্যু চেতনাকে মানে একটু করে হলেও মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ কবি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখনকার একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এগুলো খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এখানে নৌকাগুলো এসে চরের কাছে আসছে, কিন্তু এগুলো থেমে থাকবে না। এই যে এটি প্রতিদিনই নিয়ম, কবি হয়তো চলে যাবেন কিন্তু প্রকৃতির নিয়ম, প্রকৃতির দিন আসবে, মানুষের কর্মচাঞ্চলতা থাকবে। একজন মানুষ মারা গেলে অন্য মানুষরা যে স্বপ্ন দেখবে না সেটা তো হতে পারে না, কিন্তু অন্যরা তাদের স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে, তাদের দিনকাল ঠিক একইভাবে যাবে, প্রকৃতিও তার নিয়মে চলতে থাকবে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। মানে দিনের বেলা খেয়া নৌকাগুলো এক নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষকে পারাপার করে থাকে। যখন সন্ধ্যা নেমে আসে, আস্তে আস্তে রাতের দিকে সময় চলে যায়, তখন খেয়া নৌকাগুলো এসে চরের খুব কাছে এসে ভিড় জমায়। পৃথিবীর এইসব গল্প বেছে রবে চিরকাল। মানে এই গল্পগুলো প্রকৃতির কোনো শেষ নাই। সে প্রকৃতির নিয়মেই চলতে থাকবে। কিন্তু মানুষ তো মরণশীল, মানুষ তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু প্রকৃতি তার বিবর্তনের ধারায় চলতে থাকবে অনন্তকাল ধরে। এশিরিয়া ধুলো আজ বেবিলিন ছাই হয়ে আছে। এশিরিয়া এবং বেবিলন দুইটি হচ্ছে সভ্যতার কথা এখানে তুলে ধরা হয়েছে। 8টি সভ্যতার মধ্যে এই দুটি সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানে মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশিরীয় বেবিলিয়নের সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নয়। কিন্তু প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অপুরন্ত সৌন্দর্য কখনোই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিও ক্লাসটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই দিন এই মাঠ কবিতার মধ্যে যেসব বিষয়গুলো কবি ফুটিয়ে তুলেছেন তা হলো শাশ্বত প্রকৃতি এবং মানবসৃষ্ট সভ্যতার বিকাশ ও ধ্বংস। এরপর আসছে প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য বন্ধন। মানে শাশ্বত প্রকৃতি ও মানব সৃষ্টির সভ্যতার বিকাশ ও ধ্বংস বলতে এখানে বোঝানো হয়েছে, যেমন এশিরীয় বেবিলনীয় যে সভ্যতা ধ্বংস হয়েছে সেটার কথা বলা হয়েছে। এবং শাশ্বত প্রকৃতি মানে প্রকৃতি তার নিয়মের মধ্যেই চলতে থাকবে, প্রকৃতির নিয়মের কোনো পরিবর্তন হবে না সেটাই। এবং 2 নম্বর আসছে প্রকৃতি ও মানুষের অবিচ্ছেদ্য বন্ধন। মানে প্রকৃতি বিচিত্রভাবে বিবর্তনের মধ্যে রূপ, রস, গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকে। তার জাগতিক নিয়মে নশ্বর মানুষ জীবন স্রোত চলে অবিনশ্বর প্রকৃতির বিপরীত। মানে প্রকৃতি এবং মানুষের মধ্যে এখানে একটা অবিচ্ছেদ্য বন্ধন দেখানো হয়েছে। প্রকৃতি তার নিয়মের মধ্যে চলে এবং মানুষ তার নিয়মের মধ্যে চলে, কিন্তু একসময় মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানে বাংলার প্রকৃতির প্রত্যেকটা জিনিস কবি এখানে কবিতার মধ্যে তুলে ধরেছেন। মানে ওই যে চালতা ফুল, তারপর শিশির, তারপর লক্ষ্মী পেঁচা, এগুলো, তারপর নদী, নক্ষত্র, তারপর এই যে এগুলো খেয়া পারাপারের জন্য যে নৌকাগুলো, এগুলো সবগুলোই তিনি তুলে ধরেছেন। বাংলার প্রকৃতির চিরকালীন বহমানতা, এই যে বাংলার প্রকৃতি যে চিরকাল বহমান থাকবে। কবি একজন মানুষ মারা গেলে সে তার যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, স্বাদ ছিল সেগুলো হয়তো চলে যাবে, কিন্তু প্রকৃতি তার চিরকালীন বহমানতায় টিকে থাকবে।
পৃথিবী তার বহমানতা নিয়ে টিকে থাকবে, কিন্তু মানুষ সে চলে যাবে। মানুষের সাথে প্রকৃতির নিয়মের সাথে তার মরণের সম্পর্ক নেই। প্রকৃতি তার নিয়মে গতিশীল, কারো মৃত্যুতে তার কিছু আসা যায় না। সেজন্য কোনো মৃত্যুই প্রকৃতির স্বাভাবিকতায় কোনো প্রভাব ফেলতে পারে না। তাই পৃথিবীর চারদিকে প্রকৃতি শান্ত থাকে। জগতের শাশ্বত নিয়মে দিন রাতের পার্থক্য প্রকৃতির চিরপ্রবাহমানতা। মানে জগতের একটা নিয়ম, সেটাই হচ্ছে মানে দিনের যে কর্মচাঞ্চল্যতা থাকে সেটা এক সময় যে কোলাহলযুক্ত পরিবেশ থাকে সেটা আস্তে আস্তে যখন সন্ধ্যা নেমে আসে তখন আস্তে আস্তে কমে আসে, এবং রাতে চলে আসলে চারদিকে নীরব, নিস্তব্ধ, নিরিবিলি এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। ঠিক এই দিন রাতের যে নিয়মটা, এটার সাথে কবি মানুষের যে মৃত্যু, মানুষের যে জীবন, যে মৃত্যু চেতনা, এক সময় মানুষ চলতেছে, ঘুরতেছে, ফিরতেছে, ঠিক আছে, কিন্তু একটা সময় সে চলে যেতে হবে, এই জিনিসটাই কবি এখানে তুলে ধরেছে। প্রকৃতির চিরন্তন ও রহস্যময় সৌন্দর্য। প্রকৃতির নিয়ম সবসময় চিরন্তন। প্রকৃতির এখানে কোনো কিছুই কাল্পনিক নয়, এবং প্রকৃতির যে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠেছে এটাও কবি এখানে তুলে ধরেছে। প্রকৃতির চিরকালীন ব্যস্ততা ও বহমানতা, মানে প্রকৃতির কোনো শেষ নেই, প্রকৃতির নিয়মের কোনো শেষ নেই, সে চিরকাল, যেমন চাঁদ উঠবে, সূর্য উঠবে, দিন আসবে, রাত যাবে, নদী, সমুদ্র এগুলো সব সময় থাকবে। মানে সেজন্য প্রকৃতির চিরকালীন ব্যস্ততা, বহমানতা এখানে প্রকাশ পেয়েছে। চলমান প্রকৃতির শাশ্বত রূপ। প্রাকৃতিক সৌন্দর্যের উপাদান, মানে প্রাকৃতিক সৌন্দর্যের যেসব উপাদানগুলো, যেমন গাছপালা, বন, পরিবেশ, এগুলো জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি, কারণ তার প্রত্যেকটা কবিতার মধ্যে তার প্রকৃতির একটা সৌন্দর্য ফুটে উঠেছে। সেজন্য প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন উপাদান তিনি তার কবিতার মধ্যে তুলে নিয়ে এসেছেন। এরপর মানব সভ্যতার বিবর্তন, মানে মানব সভ্যতা এক সময় ধ্বংস হয়ে যায়, আবার সেই বিবর্তনের ধারায় সেটা আবার নতুনভাবে সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, তোমরা আমার ভিডিও ক্লাসগুলো দেখবে, এবং আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তোমরা এখন বাসায় বসে পড়াগুলো শিখে ফেলবে, যেহেতু এখন একটু তোমাদের ফ্রি সময় আছে। স্কুল করলে আমাদের পরীক্ষাও নিতে হবে, তো সেজন্য পড়াগুলো শিখে ফেলবে। সেই দিন এ মাঠ কবিতার পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ ও বইয়ের সৃজনশীল প্রশ্ন উত্তর শিখে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। ধন্যবাদ সবাইকে।